আফগানিস্তানকে বলা হয় পরাশক্তির পতন ভূমি। শত শত বছর ধরে আফগানিস্তান সেটি প্রমাণ দিয়েছে। মধ্যযুগে বিভিন্ন সাম্রাজ্যের সংঘাতের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান। বিগত শতাব্দীতে আফগানিস্তানের অগ্রাসন চালাতে গিয়ে পতন ঘটেছে মানব সভ্যতার ইতিহাসের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের। আবার সাম্প্রতিক সময়ে বর্তমান বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার আমেরিকাও লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে পালিয়েছে। তালেবানের অধীনে আবারও দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে আফগানিস্তান, যাতে শক্ত করছে রাশিয়া এবং চীন। আফগানিস্তানে বর্তমান সামরিক শক্তি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আফগানিস্তানের সামরিক শক্তির বদলায় যাওয়ার আগে আফগানিস্তানের সংক্ষিপ্ত ইতিহাস এবং ভৌগোলিক বৈচিত্র্য দেখে নেওয়া যাক, কেননা আফগানিস্তানের ইতিহাস এবং ভৌগোলিক অবস্থানে এখানে এত বেশি সংঘাতের প্রধান কারণ ছিল। আফগানিস্তান হচ্ছে মধ্য এশিয়া, ভারত মহাসাগর এবং দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত। পশ্চিমের রাস্তাটি ইরান থেকে আরব এবং আফ্রিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। উত্তর উজবেকিস্তানের মধ্যে এশিয়ার ককেশাস এবং রাশিয়া পর্যন্ত চলে গিয়েছে। পূর্বে রাষ্ট্রের রাজধানী কাবুলের উপর দিয়ে কাশ্মীর হয়ে চীন এবং ভারত পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর দক্ষিণে স্টেট পাকিস্তানের করাচি বন্দর এবং আরব সাগর ভারত মহাসাগরে গিয়ে ঠেকেছে। পুরো এশিয়ায় যোগাযোগ ব্যবস্থা আফগানিস্তানে এসে মিলিত হওয়াটা আফগানিস্তানের সংঘাতের অন্যতম কারণ। অতীতে তেমন এবং মোহাম্মদ ঘড়ির মতে মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল আফগানিস্তানের হেরাট শহরে। 2001 সালে তার দখল নিতে আমেরিকার সামরিক বাহিনী CIA এবং ইরানের কুদ্দুস ফোর্স একজোট হয়ে তালেবানের বিরুদ্ধে লড়াই করেছিল। যুদ্ধে কুদ্দুস ফোর্স এর নেতৃত্ব দেয়। CIA এর হাতে নিহত জেনারেল কাসেম সেলামি। মধ্যযুগ থেকে আফগানিস্তান সাম্রাজ্যবাদী যুদ্ধের ময়দান ছিল। সপ্তদশ শতাব্দীতে মুসলিম আরব সুন্দরারা আফগানিস্তানে ইসলাম ধর্ম নিয়ে আসে। পশ্চিমের হীরা এবং সিস্টেম প্রদেশ আরবদের নিয়ন্ত্রণে আসে, কিন্তু আরব সৈন্য চলে যাওয়ার মাত্রই সেখানকার জনগণ তাদের পুরনো ধর্মেই ফেরত যায়। দশম শতকে বর্তমান উজবেকিস্তানের বুখারা থেকে আগত মুসলিম শাসক বংশ আফগান এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করে। তাদের হাতে গজনিতে গজবনি রাজবংশ প্রতিষ্ঠাতা করেন। গোষ্ঠীর সুপরিচিত শাসক মোহাম্মদ 998 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত এই এলাকা শাসন করে। তারপর সমগ্র আফগানিস্তানে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়। মোহাম্মদের মৃত্যুর পর গজনির প্রভাব হ্রাস পেতে থাকে এবং 1200 শতকে পশ্চিম মধ্য আফগানিস্তানের ঘুর শহরে ঘুরি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। ঘুড়িতে বসে থাকা বিখ্যাত শাসক ছিলেন মোহাম্মদ ঘুরি। ঘুড়ি চাপার 13 শতকের মধ্যে দিয়েই ঘুরি শাহাদের কাছে পরাজিত হয়। 1220 সালে মোগল সেনাপতি চেঙ্গিস খান এদের সবাইকে পরাজিত করে দেশটির অশেষ ক্ষতি সাধন করে। 1400 শতাব্দীর দিকে মধ্য সত্যমূল্য আফগানিস্তান জয় করেন। তার বংশধরেরা তার সাম্রাজ্যের পুরোটা দখল করতে পারেনি, তবে তারা বর্তমানে আফগানিস্তানের বেশি অংশ হেরাত থেকে শাসন করতে সক্ষম হয়। ঘুরি থেকে তিমুরিয়ার সাম্রাজ্যের শাসনামলে এখানে ইসলামী স্থাপত্যের বিকাশ ঘটে। এই সময় তৈরি হয় বহু মসজিদ এবং মিনার। আজও সেগুলো হেরাত, গজনি এবং শরীফে দাঁড়িয়ে আছে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জাহিরউদ্দিন মোহাম্মদ বাবরের উঠলেও এই আফগানিস্তান থেকে তিনি ছিলেন মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর আর বাবার দিক থেকে তৈমুর লঙ্গের বংশধর। 4 সালে আফগানিস্তানে বর্তমান রাজধানী কাবুল দখল করে তারা। এখান থেকেই ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপন করেন। 1617 শতাব্দীর পুরোটাই জুড়ে ভারতে অবস্থিত মুঘল সাম্রাজ্য এবং পারস্যের শাবাবের রাজবংশের রাজারা আফগানিস্তানের দখল নিয়ে যুদ্ধ করেন। সাধারণত মুঘলেরা কাবুল দখল করত এবং ইরানি এবং পারসিকরা হেরাত দখল করত, আর কান্দাহারের শাসনাভার প্রায় হাত বদল হয়ে যেত। অথচ শত শত বছর ধরে আফগানিস্তানে ক্ষমতা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। 19 এবং 20 শতকে ইংরেজদের সাথে আফগানিস্তানের বেশ কয়েকটি যুদ্ধ হয়। 20 শতকের মাঝামাঝিতে আফগানিস্তান আধুনিক রূপ নিয়ে নেয়। তবে 80-র দশকে সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপে ভয়ঙ্কর যুদ্ধ হয় আফগানিস্তানেই। দেহটি আফগান মুজাহিদিরা আফগানিস্তানের দখল নেয়। পরে তাদেরকে হটিয়ে পাকিস্তান এবং সৌদি আরবের সহায়তায় তালেবানেরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে। 2001 সালে মার্কিনিরা তালেবানিদের উত্থান করে। এরপর দীর্ঘ 20 বছর ধরে তালিবানিদের হাতে পরাজিত হয় আমেরিকা। তাহলে 2021 সালে গঠিত হয় আফগানিস্তানে বর্তমান সামরিক বাহিনী। বর্তমানে তালেবানের অধীনে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্য আছে প্রায় 15 লক্ষ। কোনো সূত্র মতে আফগানিস্তানের সৈন্য সংখ্যা প্রায় 2 লাখ আর প্যারামিলিটারি আছে প্রায় 1,70,000। আফগান সামরিক বাহিনীর শক্তির মাত্রা বেড়ে যায় যখন তালেবানরাও সেনাবাহিনীর অংশে পরিচিত হয়। বর্তমানে আফগানিস্তান অস্ত্র প্রদানকারী একমাত্র রাষ্ট্র হচ্ছে রাশিয়া। সামরিক বাহিনীর পিছনে আফগানিস্তানের ব্যয় নেহাতই কম নয়। সর্বশেষ বাৎসরিক ব্যয় $4 বিলিয়ন মার্কিন।
যা বাংলাদেশের সামরিক বাজেটের সমান। 2012 সালে এই বাজেট ছিল 12 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের সামরিক বাজেটের 3 গুণ। আফগান সেনা ঘাঁটিতে ট্যাঙ্ক আছে প্রায় 46 থেকে 50টি। এগুলো হচ্ছে ছবিটি 55 এবং 62 ট্যাঙ্ক, তবে এগুলো কখনোই ব্যবহার করতে দেখা যায় না। সম্ভবত এগুলো স্টোরেজ করা, কেননা আফগানিস্তানে ভূপ্রকৃতি ট্যাঙ্কের যুদ্ধের উপযুক্ত নয়, যার কারণে ইরাক যুদ্ধে প্রচুর আমেরিকান ট্যাঙ্ক দেখা গেলেও আফগানিস্তানে আমেরিকানদের ট্যাঙ্ক মোতায়েন করা হয় না। তালেবানদের সাথে আফগান সেনাদের যুদ্ধে সফল না হওয়া এটি অন্যতম কারণ ছিল। আফগানিস্তানের সেনাবাহিনীর কাছে প্রায় 1000 মানুষ নিযুক্ত হয়েছে, যেগুলো আফগান ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আফগান বিমান বাহিনীতে কোনো ফাইটার বিমান নেই, তবে ভূমিতে আক্রমণের জন্য 19টি ACAS-24 সুপার ট্রক যুদ্ধ বিমান রয়েছে। এগুলো ব্রাজিলের তৈরি। অবশ্যই আফগানিস্তানের ভূপ্রকৃতিতে বিমান থেকে হেলিকপ্টার বেশি কার্যকারী। আফগানিস্তানের কাছে একটি AM-24 একটি হেলিকপ্টার রয়েছে। এগুলো ভারতে ছিল। তালেবান শাসনের পূর্বে ভারতের সাথে আফগানিস্তানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠতা ছিল অনেক বেশি। তাছাড়াও AM-17 হেলিকপ্টার রয়েছে প্রায় 100টি। যুদ্ধে এগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। সাথে সাথে আমেরিকার ব্ল্যাক হক আছে 16টি এবং স্টর্ম রয়েছে 10টি। সব মিলিয়ে আফগান সামরিক বাহিনীতে প্রায় 270টি বিমান এবং হেলিকপ্টার রয়েছে। আফগানিস্তানে কোনো সমুদ্র সীমা, লেক বা বড় আকারের নদী নেই, ফলে কোনো উপায় নেই। আগামী মধ্যপ্রাচ্যে আফগানিস্তানের সামরিক শক্তি কতটা গুরুত্বপূর্ণ হবে বলে আপনি মনে করেন? বর্তমানে ভারত এবং আফগানিস্তানের মধ্যে ব্যাপক বন্ধুত্বের নজির দেখা যাচ্ছে। এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান কয়েকটি হামলা চালিয়েছে। ঠিক এই মুহূর্তে বিশেষজ্ঞরা মনে করছে পাকিস্তানে আফগানিস্তান এবং ভারত দুই ধার থেকে হামলা চালাতে পারে। তাছাড়াও পেহেলগামকে ইস্যু করে পাকিস্তান ও ভারত একটি পূর্ণ যুদ্ধের দিকে এগোচ্ছে। কিন্তু দেশ দুটির মাঝে সামরিক শক্তির বিস্তার ফারাক হলেও একটি যুদ্ধে কে জিতবে সেটা ফস করেই বলে দেওয়া যায় না। এজন্য তাদের সামরিক শক্তি সহ বেশ কিছু ফ্যাক্টরের পার্থক্য দেখা খুবই জরুরি। ফাইটার জেট, হেলিকপ্টার, ট্যাঙ্ক, আর্টিলারি, কামান, মিসাইল, ওয়ারশিপ, সাবমেরিন থেকে শুরু করে সবকিছুই ইন্ডিয়ার অনেক বেশি। শুধুই কি তাই, পাকিস্তানের অর্থনীতি এখন বাংলাদেশের থেকেও দুর্বল। তারপরেও পাকিস্তানের সাথে যুদ্ধে ইন্ডিয়া ঠস করে হেরে যেতে পারে। তাছাড়াও মিলিটারি স্ট্যান্ড ক্যালকুলেট করার সময় তারা কোনো একটি দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি, পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে বিভিন্ন দেশের সাথে শত্রুতা, কূটনৈতিক শক্তি কিংবা যুদ্ধকালীন সময়ে একটি দেশ তার বৈদেশিক মিত্রদের কাছ থেকে কী রকমের সাপোর্ট পেতে পারে সেটাও উল্লেখযোগ্য বলে মনে করা হয়। যেমন জিপির ক্যালকুলেশন অনুযায়ী রাশিয়ার কাছে ইউক্রেন মাত্র 2 মাসেই ধ্বংস হয়ে যেত, কিন্তু পশ্চিমা দেশগুলোর সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সাহায্যে তারা এখনও মস্কোর সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই ফ্যাক্টরগুলো ভারত ও পাকিস্তানের বেলাতেও সমানভাবে প্রযোজ্য হতে পারে। তাছাড়াও গ্লোবাল ফায়ার পাওয়ার হিসেবে এখন প্রায় 1 বছর হয়েছে। যদি ভারত আর পাকিস্তানের সাথে তুলনা করা হয়, তাহলে পাকিস্তান আয়তনের দিক থেকে হোক, জনসংখ্যার দিক থেকে হোক এবং সামরিক শক্তির দিক থেকে হোক অনেকটাই পিছিয়ে। দুটি দেশের মধ্যে কম্পেয়ার করার কোনো প্রয়োজনই হয় না। তাছাড়াও বৈদেশিক সাপোর্টের কারণে যে কোনো দেশ যুদ্ধে আরাম করেই জিতে যেতে পারে। বর্তমানে ভারত পাকিস্তান যুদ্ধে জড়ালে দুই দেশের ব্যাপক পরিমাণে ক্ষতি হবে এবং দুই দেশই কয়েক দশক পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু বর্তমানে এই উত্তপ্ত পরিস্থিতি যেন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের তাবড় তাবড় দেশগুলো এই যুদ্ধ থেকে বিরত থাকার কথা বললেও দুই দেশই যেন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। দুই দেশই তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি সেরে ফেলেছে। একের পর এক দুই দেশ প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। তাছাড়াও ভারত বর্তমানে বিভিন্ন ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যা পাকিস্তানের জন্য অনেকটাই দুঃখজনক হবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়া যদি ফুল অথরিটি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারে, তাহলে দেশটি দখল নিতে বা ধ্বংস করতে ম্যাক্সিমাম 15 দিন সময় লাগবে। কিন্তু সেই ফুল অথরিটি ইন্ডিয়ার নেই, তাই এটি সম্ভব হবে না। এর কারণ পাকিস্তানের পরমাণু অস্ত্র। ভৌগোলিক অখণ্ডতার হুমকির মুখে পড়লে পাকিস্তান পরমাণু অস্ত্র ইউজ করবে, মানে অস্তিত্বের হুমকি দেখা দিলে তারা ফার্স্ট নিউক্লিয়ার স্ট্রাইক করবে। এই পলিসির বিষয়ে জাতিসংঘ, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ দুনিয়ার প্রায় প্রত্যেকটি পাওয়ারফুল পার্টিতে অফিসিয়ালি জানিয়েছে তারা। আর এটাই ইন্ডিয়ার পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। অতীতে এমনও হয়েছে বিশাল সামরিক শক্তি নিয়ে ইন্ডিয়া মার খেয়েছে পাকিস্তানের হাতে। পাশাপাশি পাকিস্তানের বড় সাপোর্ট চাইনিজ মিলিটারি ব্যাকআপ। তাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে ইন্ডিয়াকে এইসব চিন্তা ভাবনা করতে হবে।